CNN24 সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দিতে অনীহা কেন? প্রশ্ন তুললেন বড়খলার বিধায়ক কিশোর নাথ। শিলচর কংগ্রেস কার্যালয়ে উত্তেজনা, দল বিরোধী কার্যকলাপের অভিযোগে সংখ্যালঘু বিভাগের সভাপতিকে মারধরের অভিযোগ। কনকপুর রোডের রাঙ্গির খালের উপর নতুন পাকা সেতুর ঢালাইয়ের পরিদর্শন করলেন প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। ভাষা শহীদ সুদেশনাথ সিনহার স্মৃতির উদ্দেশ্যে বড়খলা ও কাটিগড়ায় দুটি মর্মর মূর্তি স্থাপনের ঘোষণা। সিভিল হাসপাতালের ভেতরে জেলা ম্যালেরিয়া অফিসের সামনের প্রাচীন এক গাছ ভেঙে পড়ে অফিস কক্ষে ব্যাপক ক্ষতি। এখন আসছি বিস্তারিত সংবাদে। শ্রীকোনা মণ্ডল বিজেপির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কিশোর নাথ সরাসরি প্রশ্ন তোলেন, সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দিতে এত অনীহা কেন? দিল্লিতে গিয়ে আমি বলেছিলাম ৪২,০০০-এর বেশি ভোটে জিতব। গণনার সময় এক পর্যায়ে ৬০,০০০-এরও বেশি ভোটে এগিয়েছিলাম, কিন্তু শ্রীকোনা মণ্ডলের ফলাফল আসার পর সেই ব্যবধান কমে শেষ পর্যন্ত প্রায় ৩৬,০০০-এ দাঁড়ায়। এরপরই সংখ্যালঘু ভোট ব্যাংকের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, বিজেপি কি ধর্ম দেখে সরকারি প্রকল্প দেয়? প্রধানমন্ত্রী আবাস যোজনা, উজ্জ্বলা, জল জীবন মিশন কিংবা অন্যান্য কল্যাণমূলক প্রকল্প সবই তো ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের জন্য। তাহলে ভোট দিলে যদি ধর্ম চলে যায়, প্রকল্পের সুবিধা নিতে এত আগ্রহ কেন? বিধায়কের এই মন্তব্যে সভাস্থলে উপস্থিত কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। রাজনৈতিক মহলেও তার বক্তব্য নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। ভোটের সময় দূরত্ব, কিন্তু উন্নয়নের সময় নয়। কিশোর নাথের এই প্রশ্ন এখন বড়খলার রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। আমি সবাইকে বারবার রিকোয়েস্ট করছি, যে ক্রাইটেরিয়ায় ডাকা হবে সেই ক্রাইটেরিয়ায় আসার জন্য একটি গামছা দিয়ে সম্বোধনা জানাবেন। মন্ডল এক্সিকিউটিভ মেম্বার, এই অঞ্চলে আমার ভোট কমেছে, সেই ভোট কমেছে সেটা নিয়ে সত্যিকারই একটু দুঃখ তো হয়েছে মনে। কিন্তু এই অঞ্চলে আমি 2016 সালে আমি অনেক কাজ করেছি, উন্নয়নমূলক অনেক কাজ করেছিলাম। 2016তে যখন আমি বিধায়ক হয়েছিলাম সেই সময় কিন্তু এই অঞ্চল থেকে আমি ভোট পাইনি। আমি আশা করেছিলাম 2021-এ ওনাদের কাছ থেকে ভোট পাবো বা বিজেপি সমর্থনে ওনারা সমর্থন করবেন। সেই হিসাব নিয়ে আমি 2016 থেকে 2021 এই অঞ্চলে, বিশেষ করে আমাদের মাইনরিটি ভাই যারা রয়েছেন এই এলাকায় আমি অনেক কাজ করেছি, যার ফলে আমার একটা আশা ছিল, ভরসা ছিল যে এবার মাইনরিটি সম্প্রদায় থেকে আমি অনেক পরিমাণে ভোট পাবো, যেটা নাকি ওনারাই আমাকে বিশ্বাস দিয়েছিলেন। ভোটের আগে, ইলেকশনের আগে ওনারাই আমাকে বিশ্বাস দিয়েছিলেন যে 21-এ আপনি টিকিট পাননি, আমরা আপনাকে ভোট দিতে পারিনি, এবার 26-এ দল আপনাকে টিকিট দিয়েছে, এইবার কিন্তু আমরা আপনাকে ভোট দেব, এবার আমরা আপনাকে ভোট দেব, এইভাবে বলেছেন। আমরা আপনার উপর ঋণ যেটা ছিল, আমরা ঋণই আছি, আপনার উপর ঋণ শোধ করব, এইভাবে বিভিন্ন ভাষায় ওনারা আমাকে বিশ্বাস দিয়েছিলেন। আর ওনাদের কথার উপরে আমি অনেক বিশ্বাস, অনেক ভরসা করেছিলাম। কিন্তু সত্যিকারের রেজাল্টের পর দেখলাম আমাদের মাইনরিটি মোর্চা যারা রয়েছেন, দলের কার্যকর্তা যারা রয়েছেন, ওনাদেরই কিছু ভোট পেয়েছি, বাকি পাবলিক জনগণের ভোট আমি সেরকম পাইনি। সেটা নিয়ে একটু মনে একটু দুঃখ রয়েছে। সেটা নিয়ে আজকে সবাই এই কথাগুলো আমি বললাম, যাতে আগামী দিনে ওনারা যে সেরকম না করে দলের হয়ে, যখন সব কিছু দিচ্ছে, আর যেহেতু সব কিছু সুবিধা দেওয়া হচ্ছে, অনেক কিছু সরকারি স্কিম যে কিছু আসছে সবাই পাচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন, আজকে আমরা অরুণোদয়ের 3.0 যেটা চেক বিতরণ করেছি, 9,000 টাকা চেক, ওখানে আমরা 10 জনকে আমরা দিয়েছি ইতিমধ্যে। 10 জনের মধ্যে হয়তো 6 থেকে 7 জন মাইনরিটি সম্প্রদায়ের রয়েছেন দিদিরা, 6-7-8 জন রয়েছেন মাইনরিটি সম্প্রদায়ের, বাকি 2-1 জন রয়েছেন আমাদের মেজরিটি সম্প্রদায়ের। তো আমরা চেক দেওয়ার সময় তো আমরা কোনো দ্বিধাবোধ করিনি। শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে নির্বাচন পরবর্তী পর্যালোচনা বৈঠক চলাকালীন তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। দলবিরোধী কার্যকলাপের অভিযোগকে কেন্দ্র করে জেলা সংখ্যালঘু বিভাগের সভাপতি আনসার হুসেইন বড়লস্করকে মারধরের অভিযোগ উঠেছে সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্করের সমর্থকদের বিরুদ্ধে।
অংশমান আমি চিন্তা করছি। জানা গেছে, নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত এই পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সম্পাদক প্রাঞ্জল ঘটোয়ার, স্বপন কর এবং বিধায়ক আমিনুল রশিদ চৌধুরী। সকাল থেকে বিভিন্ন বিধানসভা কেন্দ্রের প্রার্থী, নেতা ও কর্মীদের বক্তব্য গ্রহণ করা হচ্ছিল। অধিকাংশ কেন্দ্রের পর্যালোচনা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও সোনাই বিধানসভা কেন্দ্রের আলোচনা শুরু হতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বৈঠকে উপস্থিত জেলা সংখ্যালঘু বিভাগের সভাপতি আনসার হোসেন বরলস্করকে দেখে ক্ষোভ প্রকাশ করেন সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্করের সমর্থকরা। তাদের দাবি, সাম্প্রতিক নির্বাচনে কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্করের পক্ষে কাজ না করে আনসার প্রকাশ্যে অগপ প্রার্থী করিমউদ্দিন বরভূয়ার হয়ে প্রচার চালিয়েছিলেন। এই অভিযোগ তুলে সমর্থকরা আনসার হোসেন বরলস্করকে বৈঠক কক্ষ থেকে বের করে দেওয়ার দাবি জানান, কিন্তু তিনি বৈঠক ছেড়ে যেতে অস্বীকার করলে উভয় পক্ষের মধ্যে বচসা শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং শুরু হয় ধাক্কাধাক্কি ও হাতাহাতি। অভিযোগ, এরপর আনসার হোসেন বড়লস্করকে মারধর করে বৈঠক কক্ষ থেকে বের করে দেওয়া হয়। ঘটনার পর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠলেও পরে সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর নিজে হস্তক্ষেপ করে সমর্থকদের শান্ত করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাকে কেন্দ্র করে জেলা কংগ্রেসের অন্দরমহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এই বিষয়ে দলীয় নেতৃত্বের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায় না। দেখেন, আজকে আমরা যেটা পর্যালোচনা, এই পর্যালোচনা বৈঠক প্রত্যেকটা ডিস্ট্রিক্টও প্রত্যেকটা সমষ্টি নিয়ে পর্যালোচনার চলছে। প্রত্যেকটা জেলার তিনজন করে একটা কমিটি করে দেওয়া হয়েছে প্রদেশ থেকে, যে আমরা কি কারণে আমাদের প্রার্থী জিততে পারলো না, আর যেখানে জিততে পেরেছে কি অসুবিধা হয়েছে, আরো ভোট বাড়তে পারতো, এইসব নিয়ে পর্যালোচনা হয়েছে। দলীয় কর্মীরা, দলে যারা পর্যবেক্ষক এসেছে তাদেরকে মন খুলে কথা বলেছে, আর পর্যবেক্ষকেরা নোট করে নিয়েছে যে দল বিরোধী কার্যকলাপ কারা করেছে, দলে তাকিয়ে দলের বিরুদ্ধে কাজ করেছে যারা, এইগুলা নোট করে নিয়েছে। নোট প্রদেশ কংগ্রেসে জমা দেওয়া হবে। প্রদেশে যার উপরে যেভাবে অনুশাসনমূলক ব্যবস্থা নিতে হয় এইভাবে নেবে। পার্টি অফিসে কাকে মারধর করা হয়েছে আমি দেখিনি। আমার সমর্থক বলতে কিছু নেই, এরা সব কংগ্রেসই, সোনাই সমষ্টির কংগ্রেসই যারা, এরা কোনো ব্যক্তির সমর্থক নাই। ব্যক্তি কংগ্রেস যারা, এরাই সবচেয়ে ভয়ঙ্কর। যদি কেউ ব্যক্তি কংগ্রেস থাকে, এরা কংগ্রেসে না থাকাই ভালো। কংগ্রেসের আদর্শ নিয়ে যারা থাকে, এরা কংগ্রেসে থাকে। আর এখানে সংখ্যালঘু সেলের সভাপতিকে আমি জানি না, আপনারা নাম বলছেন, কার নাম বলেছেন, যদি থাকতেন ওনার নির্বাচনে একটা ভূমিকা থাকতো। এটা সংখ্যালঘু বিভাগের সভাপতি। আর এখানে এইবার সংখ্যালঘু এলাকাতে কংগ্রেসের প্রার্থীরা সংখ্যালঘু ভোট পেয়েছেন, কিন্তু সংখ্যালঘুর এই সেলের সভাপতির ভূমিকা কি ছিল, উনি কোথায় ছিলেন? উনি হাইলাকান্দিতে কংগ্রেস করতেন আর শিলচরে এসে এজিপি করতেন। এই চরিত্রই তাকে, তো উনি আদৌ কংগ্রেসই নাই। আর কংগ্রেসই যেহেতু নাই, উনি তো মাইনরিটি সেলের সভাপতি থাকার কোনো যোগ্যতাও নাই। শিলচর কনকপুর রোডের দ্বিতীয় খণ্ডে রাঙ্গিরখালের উপর নির্মাণাধীন নতুন পাকা সেতুর কাজ মঙ্গলবার দুপুরে পরিদর্শন করেন প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। স্থানীয়দের অনুরোধে তিনি সরাসরি ঢালাইয়ের সূচনা করে সিমেন্ট মিশ্রণ ঢালেন। দীপায়ন চক্রবর্তী বলেন, তিনি বিধায়ক থাকাকালীন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে চলমান মুখ্যমন্ত্রী নগরিয়া পাকা পথ নির্মাণ আঁচনি প্রকল্পের আওতায় 2023-24 অর্থ বছরে এই পুলটি নির্মাণের জন্য 40 লক্ষ টাকা বরাদ্দ করেছিলেন।
রাঙ্গির খালের দুই পাশে গার্ড দেওয়াল নির্মাণ শেষ হলে শিলচর শহরের জমে থাকা পানির সমস্যা অধিকাংশে কমে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি কনকপুর রোডের সকল স্তরের জনগণ ও বিজেপি নেতা কর্মীদের অঙ্গীকারবদ্ধতার জন্য ধন্যবাদ জানান। স্থানীয় কনক সংঘ ক্লাবের পক্ষ থেকে ধীরেন্দ্র দাস ও প্রদীপ দে জানান, 2022 সালের ভয়াবহ বন্যার সময় প্রাক্তন সাংসদ ও বর্তমান বিধায়ক ডক্টর রাজদীপ রায়ের উপস্থিতিতে দীপায়ন চক্রবর্তী পুরনো সেতুটির প্রতিস্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সেই প্রতিশ্রুতি অনুযায়ী অক্ষরে অক্ষরে তা পালন করেছেন। তারা বলেন, নতুন সেতুটি নির্মিত হলে এলাকার মানুষের যাতায়াতে ব্যাপক সুবিধা হবে ও যার দরুন বৃহত্তর কনকপুরবাসী প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তীর কাছে চিরকৃতজ্ঞ থাকবেন। কনকপুর ব্রিজের তার যে টপ সেটা ঢালাইয়ের কাজ চলছে। এই ঢালাইয়ের কাজ দেখার জন্য মূলত আমরা এখানে উপস্থিত হয়েছি। আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে গত যে 10 ইয়ার ছিল, আমি যখন বিধায়ক ছিলাম, এই বিধায়ক থাকা অবস্থাতে নগরিয়া পথ নির্মাণ আঁচনির মাধ্যমে অ্যামাউন্টটা এক্স্যাক্টলি আমি ভুলে গেছি, 38 লাখের মতো 40 লাখের মতো টাকা স্যাংশন হয়েছিল এই ব্রিজের। সেটা আমি ফাউন্ডেশন দিয়েছিলাম ইলেকশনের আগে। এই ফাউন্ডেশন দেওয়ার পর 2025 থেকে সেটার 2025-এর শেষার্থে কাজ করা হয়েছে, কাজ চলছে। দুপাশের গার্ডওয়াল সেটা দেওয়া হয়েছে, আজকে একদম টপটা ঢালাই হবে। আন্তরিকভাবে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই এত অঞ্চলের শ্রদ্ধার জনসাধারণকে, বিশেষ করে কনক সংঘ ক্লাব বা এখানের এত অঞ্চলের ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তা, তারা সকলেই এই কাজ শুরু হওয়ার সময় থেকেই সম্পূর্ণ সহযোগিতা করে যাচ্ছেন। কাজের গুণগত মান যাতে ভালো থাকে, আগামী দিনে অন্ততপক্ষে 30-40 বছর এই ব্রিজ যাতে ব্যবহার হয় তার লক্ষ্যে ওনারাও ওনাদের মতামত দিয়েছেন। সেইভাবেই ডিপার্টমেন্ট কাজ করছে। তো আমরা যেমন কথা তেমন কাজ। আমাদের মনে আছে 2022 ইংরেজিতে দীপায়নদা এখানে দাঁড়িয়ে এবং সঙ্গে রাজদীপ দাও ছিলেন, বলেছিলেন যে এখানে বড় একটা ব্রিজ হবে। আমরা আজ খুব আপ্লুত এবং খুব আনন্দিত যে আজকে এই কাজ আরম্ভ হওয়ার পরেও, আজকে এই ঢালাইয়ের সময়েও আমরা এমন একজন কর্মবীর মানুষকে পেয়েছি, যিনি আগেও আমাদের সঙ্গে ছিলেন, এখনও আছেন, আর আমাদের সুখদুঃখের সাথী সবসময় আমাদের কোনো অসুবিধা হলে তিনি আসেন। তো আজকের এই যে মহৎ একটা কাজ, এটা স্মৃতি হয়ে রইল। যতদিন এই ব্রিজ থাকবে ততদিন পর্যন্ত দীপায়নদার কথা আমাদের মনে থাকবে, আমাদের এরিয়ার মানুষ বলবে না। ভাষা শহীদ সুদেশনা সিনহার স্মৃতির উদ্দেশ্যে বরখলা ও কাটিগড়ায় দুটি মর্মর মূর্তি স্থাপনের ঘোষণা, ভূমিহীনদের জমির পাট্টা প্রদান, কেন্দ্রীয় ওবিসি স্বীকৃতি, শিক্ষার মাধ্যম ও শিক্ষক পদ সৃষ্টি সহ একাধিক গুরুত্বপূর্ণ দাবি নিয়ে শিলচরে অনুষ্ঠিত হল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের সাধারণ সভা। নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার উদ্যোগে পশ্চিম কচুদরমের ডক্টর কালীপ্রসাদ সিনহা মেমোরিয়াল অডিটোরিয়ামে আয়োজিত এই সভা ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা রক্ষার আন্দোলনে 1996 সালের 16 মার্চ শহীদ হওয়া সুদেশনা সিনহার 30তম শহীদ দিবস তথা সুদেশনা দিবস এবং উপত্যকার বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর কালীপ্রসাদ সিনহার 15তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ 1961 সালের ভাষা আন্দোলনে মণিপুরী সমাজের ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করেন। তিনি ঘোষণা করেন, ভাষা শহীদ সুদেশনা সিনহার স্মৃতিকে সংরক্ষণ ও আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে খুব শীঘ্রই বরখলা ও কাটিগড়ায় তার দুটি মর্মর মূর্তি স্থাপন করা হবে। বরখলার বিধায়ক কিশোর নাথ তার বক্তব্যে সম্প্রদায়ের বিভিন্ন উন্নয়নমূলক দাবির প্রতি সমর্থন জানিয়ে ভূমিহীন পরিবারগুলিকে জমির পাট্টা প্রদানের আশ্বাস দেন। তিনি বলেন, সমাজের দীর্ঘদিনের সমস্যাগুলি সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে তিনি সচেষ্ট থাকবেন। সভাপতির বক্তব্যে অনিল রাজকুমার সম্প্রদায়ের বিভিন্ন দাবি ও সমস্যার বিষয় তুলে ধরেন। বিষ্ণুপ্রিয়া মণিপুরী ল্যাঙ্গুয়েজ যে সুদেশনা
কৃষ্ণপ্রিয়া মণিপুরি সেই ল্যাঙ্গুয়েজকে প্রতিষ্ঠিত করার জন্য এবং এই অঞ্চলে যাতে সবসময় জীবিত থাকে তার জন্য নিজের জীবন বলিদান দিয়েছে। এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে গিয়ে যে সময় যখন ভাষা সার্কুলার আইন প্রণয়ন করা হয়েছিল, অর্থাৎ সেখানে বাংলা ভাষার যখন কোনো অস্তিত্ব যখন নিয়েছিল না, তখন বিশেষ করে অনেক নন্দকুমার সিনহা তো বিধানসভা থেকে রিজাইন দিয়েছিল। তো সেই সময় মণিপুরী মানুষের যে অবদান সেটা অনস্বীকার্য। সামনের দিন আমি বলেছি যে সুধীর সিনহার যাতে মনমোহন মূর্তি যাতে বানানো যায়। এছাড়া ওনাদের দাবি আছে সেন্ট্রাল অফিসে, আমি বলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাবার্তার মাধ্যমে যাতে সামনের দিন এই দাবিগুলো যাতে আদায় করা যায়, তার জন্য বিধায়ক হিসাবে আমাদের যা প্রচেষ্টা এবং আমাদের যা করণীয় নিশ্চয়ই আমরা আমাদের কাজ করে যাব। যে ওনাদের মেইন একটা ডিমান্ড রয়েছে ওনাদেরকে সেন্ট্রাল অফিসিতে অন্তর্ভুক্ত করা, আর সেটা নিয়ে অনেক সময় ডিসকাশন হয়েছে। আর সেটা যেন ওনাদেরই সম্প্রদায়ের একজন সুদর্শনা সিনহা, উনিও মানে সেখানে নিজের প্রাণ দিয়েছিলেন, সেই ভাষার জন্য শহীদ হয়েছিলেন। তো সেটা নিয়ে আজকে অনেক সময় ডিসকাশন হয়েছে। আমরা কথা দিয়েছি যত পারি তাড়াতাড়ি সম্ভব আমরা এটা নিয়ে আমরা আলাপ করব আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে। আমরা সেটা উত্থাপন করব, ওনার সঙ্গে সেটা আলোচনা করে কত তাড়াতাড়ি সম্ভব হয় সেটা প্রপোজালটা আমরা সেন্ট্রালে পাঠিয়ে ওনাকে সেন্ট্রাল অফিসে কীভাবে অন্তর্ভুক্ত করা যায় সেটা নিয়ে আমরা কাজ করব। সেটা ওনাদের কাছে আমরা আজকে কথা দিয়েছি। এটা দাবিটা হলো, আমরা ওই ইলেকশনের আগে যে আমাদের আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকারের সঙ্গে যে আমাদের বৈঠক হয়েছিল, সেই মহাসভার সঙ্গে এবং বিভিন্ন সংগঠনের সঙ্গে আমাদের মহাসভার নেতৃত্বে আসাম সরকারের যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল যে আমাদের সিদ্ধান্ত যেগুলো তার মধ্যে ল্যাঙ্গুয়েজের কথা একটা সমাধান হয়েছে, যেটা আমরা নোটিফিকেশন হয়েছে। এখন শুধু সেন্ট্রাল অফিস কিভাবে এটা ইমপ্লিমেন্ট করা যায়, এটা তো আসাম সরকারের পক্ষ থেকে তো সাপোর্ট করা হয়েছে, কিন্তু এখন সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে নোটিফিকেশনটা শুধু বাকি। সেই জন্য সেটাকে প্রেসার দেওয়ার জন্য এবং আমাদের যেটা ল্যাঙ্গুয়েজের নোটিফিকেশন হয়েছে, কিন্তু তার তো প্রসেস তো আরম্ভ করতে হবে। কারণ আমাদের স্কুলে যদি ভাষা চালু হয় তাহলে শিক্ষক নিযুক্তির প্রয়োজন। সেই সব প্রসেস চালু করার জন্য আলোচনা, এবং আমাদের এমএলএ যখন এসেছেন, ওনারা আমাদের কনস্টিটিউয়েন্সির এমএলএ, ওনাদের আমরা সাহায্য চেয়েছি, ওনারা যেন সিএম এর সঙ্গে আলোচনা করে অন্তত এখন সেন্ট্রাল অফিসটা তাড়াতাড়ি সমাধান করা। গত 11 দিন ধরে সতীন্দ্র মোহন দেব সিভিল হাসপাতালের অন্তর্গত জেলা ম্যালেরিয়া অফিসের সামনে দাঁড়ানো অতি পুরনো এক গাছ ভেঙে পড়ে অফিসের ছাদ এবং কক্ষের উপর। ফলে টিনের ছাদ ভেঙে কিছু কক্ষ লণ্ডভণ্ড হয়ে পড়েছে ও ভেতরের ফাইলপত্র ও সরঞ্জাম নিচে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর থেকে কর্মীরা অফিসে কাজ করতে বৈচিত্র্য সহ নানা অসুবিধার মুখে পড়ছেন। অফিস সূত্রে জানা যায়, সমস্যাটি ইতিমধ্যে জেলা শাসক ও জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালককে জানানো হয়েছে। তবে রিপোর্ট মোতাবেক এখনো পর্যন্ত তাৎক্ষণিক কোনো মেরামতি বা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। কর্মীরা বলেন, গাছটি খুবই পুরনো এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বহুবার আমরা এই বিষয়টি ঊর্ধ্বতনদের জানিয়েছি। এখন ডাল পড়ে টিনের ছাদ ভেঙে অফিস কক্ষের অবস্থা খারাপ হয়ে পড়েছে, কাজ চালানো কঠিন হয়ে পড়েছে। যদি দ্রুত ব্যবস্থা নেওয়া না হয় ভবিষ্যতে বড় কোনো দুর্ঘটনা ঘটার শঙ্কা থেকে যায়। তিনি আরো বলেন, অফিসে ধারাবাহিকভাবে কাজ চালিয়ে নেওয়ার জন্য এবং কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অস্থায়ী মেরামত গাছটি কেটে ফেলা প্রয়োজন। সেই সঙ্গে ভবিষ্যতে পরিষেবা নির্বিঘ্ন রাখতে অফিসের জন্য নতুন ভবন নির্মাণ অপরিহার্য। শিবাজীনগর লোকনাথ মন্দিরে চুরির চেষ্টার ঘটনায় চিন্তিত স্থানীয় জনগণ তথা ভক্তরা। উল্লেখ্য যে আগামীকাল তিরোধান উৎসবের একদিন আগে মঙ্গলবার শিবাজীনগর লোকনাথ মন্দিরে দুর্বৃত্তদের দ্বারা চুরি ও ভাঙচুরের চেষ্টা ঘটেছে। ভোর 4টা থেকে 4:30টার সময়ের মধ্যে মন্দিরের তালা ভেঙে অনুপ্রবেশ করে দুর্বৃত্তরা মন্দির ভেতরে উলটপালট করে এবং প্রণামী বাক্স ভাঙার চেষ্টা করে, তবে বাক্স ভাঙতে তারা সক্ষম হননি। মন্দির কমিটির সদস্য নেলি সাহা ও সোনালী কর্মকার বলেন, মন্দিরের নিরাপত্তা এবং ভক্তদের অনুভবে এই ঘটনার ফলে গভীর ক্ষোভ ও মর্মাহত অবস্থা সৃষ্টি হয়েছে। তারা স্থানীয় প্রশাসন ও পুলিশকে জানিয়েছেন এবং তদন্তের আবেদন করেছেন।
কাছাড়ে মোবাইল আইসিটিসি ভ্যান উদ্বোধন, ঝুঁকিপূর্ণ এলাকায় পৌঁছে দেবে এইচআইভি পরীক্ষা ও কাউন্সিলিং। জেলা আয়ুক্ত আয়ুষ গার্গ আইএএস মঙ্গলবার নতুন মোবাইল আইসিটিসি ভ্যান উদ্বোধন ও পতাকা প্রদর্শনের মাধ্যমে যাত্রা শুরু করেন। অনুষ্ঠানে যুগ্ম স্বাস্থ্য পরিষেবা পরিচালক ডক্টর সুমনা নাইডিং, জেলা স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও সংশ্লিষ্ট স্টাফ উপস্থিত ছিলেন। জেলার ঝুঁকিপূর্ণ হটস্পট এলাকাগুলোতে নিয়মিতভাবে সেবা পৌঁছে দিতে নির্মিত এই ভ্যানটি এইচআইভি পরীক্ষা, কাউন্সিলিং এবং আউটরিচ সেবা প্রদান করবে। স্বাস্থ্য বিভাগ জানায়, বিশেষভাবে ঝুঁকিপূর্ণ অরক্ষিত জনগোষ্ঠীর কাছে এই ভ্যান এইচআইভি প্রতিরোধ, দ্রুত পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবার সঙ্গে সংযোগ স্থাপন সহজ করবে। মোবাইল সার্ভিসের মাধ্যমে দ্রুত পরীক্ষা, প্রাথমিক পরামর্শ এবং প্রয়োজনে রেফারেল সুবিধা নিশ্চিত করা হবে। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই।